আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? কি হয়েছিল 8 বছর আগে গল্পের নেক্সট পার্ট নিয়ে আইসা পড়ছি। আর গাইস, এই ভিডিওটিতে তোমরা সবাই 3কে লাইক 1কে কমেন্ট করে দাও, তাহলে বুঝবো তোমাদের গল্প শোনার অনেক আগ্রহ আছে। আর যারা চ্যানেলে এখনো নতুন আছেন তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তো চলুন আর দেরি না করে এখনই শুরু করে দেওয়া যাক আমাদের আজকের ভিডিও। আমি তাকে দেখে অবাক হয়ে গেলাম, কারণ সে আর কেউ না, সে হলো মায়া। তখন আমি মায়ার দিকে তাকালাম। মায়া করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমাকে তো গললে হবে না। আমি রাগী কণ্ঠে জিজ্ঞাসা করলাম, হ্যালো মিস মায়া, কি হয়েছে? আপনি আমার নাম ধরে কেন ডাকলেন? মায়া বলল, আমি তোমাকে আজও ভালোবাসি সাজ্জাদ। আমি বললাম, আপনাকে তো আমি এর আগেও বলছি যে আমি আপনাকে ভালোবাসি না। আর আমি যেই মায়াকে চিনতাম, যেই মায়াকে জানতাম, আর যেই মায়াকে ভালোবাসতাম, সে তো অনেক আগেই আমার কাছে মারা গেছে। মায়া বলল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো তোমার সাথে এমনটা করব না। আমি বললাম, তোমাকে মাফ? হাসালে তুমি। মায়া বলল, আমাকে একটা সুযোগ দাও না। আমি বললাম, সেদিন তো আমিও তোমাদের কাছ থেকে চাইছিলাম, কিন্তু তোমরা তো আমাকে ঠকালে, মিথ্যা অভিযোগ দিয়ে বাসা থেকে বের করলে, ত্যায্য পুত্র করলে আমায়। তখন মায়া বলল, আমার অনেক ভুল হয়েছে, তাই তো সে পাপ আজও আমাকে কুরে কুরে খাই, প্লিজ ক্ষমা করে দাও আমায়। আমি বললাম, এই মেয়ে শুনো, তোমাকে যদি আমি মাফ করে দেই, তাহলেও আমার এই আত্মা তোমাকে কখনো ক্ষমা করবে না। তখন আমি নীলাকে দেখিয়ে বললাম, ও হলো নীলা, আর কাল আমাদের বিয়ে, তোমার দাওয়াত রইল, চলে আসিও। মায়া বলল, তুমি এমনটা করতে পারো না সাজ্জাদ, আমি এটা কখনো হতে দেব না। আমি বললাম, তুমি যখন বিয়ে করছো তখন সেটা কি ছিল? যখন তুমি নিজ ইচ্ছাতেই আমাকে দূরে ঠেলে দিছ, তোমার সাথে সাথে আমার ফ্যামিলিও। এটা না হয় বাদ দিলাম, কিন্তু তুমি কিভাবে পারলে অন্য আরেকজনকে বিয়ে করতে? আর এখন এসেছো আমার কাছে নাটক করতে? দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। তখন মায়া বলল, ওই দিন আমার কোনো কিছুই বলার ছিল না, একটু বুঝার চেষ্টা করো তুমি। আমি বললাম, আমার বোঝা লাগবো না, আর আমি বুঝতেও চাই না। এই বলে আমি আর নিলাম সেখান থেকে চলে আসি। নিচে গিয়ে গাড়িতে বসে পড়লাম। তখন নীলা বলে উঠল, আমার না খুব ভয় লাগছে। আমি বললাম, তোমার আবার কেন ভয় লাগছে? নীলা বলল, মায়া মেয়েটা যদি সত্যি সত্যি কোনো ক্ষতি করে তোমায়। আমি বললাম, সেটা কখনো পারবে না, তুমি এত চিন্তা কইরো না, আমি তো আছি তাই না? আচ্ছা, তুমি না বলছিলে গাড়িতে আসলে তুমি কিছু কথা আমাকে বলবে? নীলা বলল, আসলে আমি চাই বিয়ের আগে তুমি আর আমি এক জায়গা থেকে ঘুরে আসি, তারপর আমরা বিয়ে করব। তারপর আমার হাতে নীল শার্টটা দিয়ে বলল, এই শার্টটা পরে আসবা কিন্তু। আমি বললাম, কিন্তু এত সময় কোথায় পাবো? এখন তো 11টা বেজে গেছে। নীলা বলল, তাহলে এখন বাসায় গিয়ে সব জিনিস রেখে তুমি আমাকে নিয়ে যেতে হবে, প্লিজ। এটাই তোমার কাছে আমার আবদার, না কইরো না। নীলার এই বাচ্চামো দেখে আমি ওকে বললাম, আচ্ছা ঠিক আছে, তোমাকে নিয়ে যাব। তারপর আমরা আমাদের বাসায় যাওয়ার জন্য গাড়ি চালাতে শুরু করলাম। একটু পর নীলার মোবাইলে একটা কল আসলো। নীলা কলটা ধরলো আর বলল, হ্যালো মা, বলো। নীলার মা বলল, কিরে, তোদের আর কত সময় লাগবো? তাড়াতাড়ি বাসায় আয়। নীলা বলল, এই তো আসছি। আর হ্যাঁ, কোনো কিছু কি লাগবে? নীলার মা বলল, কোনো কিছু লাগবে না, তোর সাথে কিছু কথা আছে, তাড়াতাড়ি বাসায় আয়। এই বলে নীলার মা কলটা কেটে দেয়। নীলা ভাবছে ওর মা আবার কি বলবে ওকে। তখন আমি বললাম, কি হয়েছে নীলা? নীলা বলল, মা তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য বলছে, আর কোনো একটা কিছু আমাকে বলতে চাই। আমি বললাম, আচ্ছা তাহলে তাড়াতাড়ি চলো বাসায় যাই। কিছুক্ষণ পরে আমরা বাসায় গিয়ে কলিং বেল চাপ দিলাম। আর হ্যাঁ, এই বিয়ের সকল কাজ নীলাদের বাসায় করা হবে, তাই আমরা এখানে আসছি। আর আমার তো আপন বলতে কেউ নেই, এখন তো আমার পরিবার বলতে শুধু তারাই আছে। কলিং বেল চাপ দিতেই নীলই এসে দরজাটা খুলে দিল আর বলল, এতক্ষণে তোরা আসলি? আমি বললাম, আরে একটু লেট হইয়া গেছে,
এই বলে রুমে গেলাম, এদিকে নীলা তার মায়ের কাছে গেল। তখন নীলার মা নীলাকে বলল, দেখ মা, তোর বাবা বলেছে সাজ্জাদের পরিবার বলতে কোনো কিছু নেই, তোর বাবা এই বিয়েতে রাজি না। তখন নীলা বলল, মা, ওই দিন না আমি বাবার সাথে কথা বললাম, তখন তো বাবা আমাকে কোনো কিছুই বলে নাই, কিন্তু এখন কেন তিনি এসব কথা বলছেন? আর আমি সাজ্জাদকে ভালোবাসি, তাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। নীলার মা বলল, সেটা আমিও বুঝতে পারছি না, কেন তোর বাবা বিয়েতে অমত প্রকাশ করছে। তোকে কোনো কিছু সরাসরি না বলতে পেরে আমাকে বলছে আমি যেন তোকে এই কথাগুলো বলি। তখন নীলা বলল, মা, আমি এত কিছু বুঝি না, আমি বাবাকে বলবো। এদিকে তো আমি একা একা রুমে বসে আছি, সবাই যার যার মতো কাজ নিয়ে ব্যস্ত। এমন সময় নীলার বাবা আসলো, আমি ওনাকে দেখা মাত্রই উঠে সালাম দিলাম, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে তিনি আমার সালামের উত্তর দিল না। উত্তর না দিয়ে তিনি বলতে লাগলো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি বললাম, আঙ্কেল বলুন। তখন নীলার বাবা বলল, দেখো, তুমি আমার মেয়ের জীবন থেকে চলে যাও। কথাটা শুনে যেন আমি আকাশ থেকে পড়লাম। তখন আমি বললাম, কেন আঙ্কেল? আমি তো নীলাকে ভালোবাসি, আর নীলাও আমাকে ভালোবাসে, আর ও তো সবকিছুই আপনাদেরকে আগ থেকে জানাইছিল। তখন নীলার বাবা বলল, আমি এত কিছু বুঝি না, আমি চাই না আমার মেয়ে অনাথ একটা ছেলের ঘরে যাক, যার কোনো বংশ পরিচয় নেই, পরিবার নেই, তার সাথে আমি কোনো সম্পর্ক করতে চাই না। আমার একমাত্র মেয়ের জীবনটা আমি এভাবে নষ্ট করতে চাই না। ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যাও। আর হ্যাঁ, আমি যে তোমাকে এই কথাগুলো বলছি তা কখনো নীলাকে বলতে পারবা না। নীলার বাবার এমন কথা শুনে আমি যেন তো হয়ে গেলাম। এক মুহূর্তের জন্য পুরো দুনিয়াটা যেন উলটপালট হয়ে গেল। তখন আমি ওনাকে বললাম, আঙ্কেল, আমি ওকে অনেক সুখে রাখবো, কোনোদিন ওকে কষ্ট দিব না। কে বলছে আমার পরিচয় নেই? আমার তো সবই ছিল। কিন্তু আমাকে আর কোনো কিছু বলতে না দিয়ে নীলার বাবা বলে উঠল, আমি এত কিছু তোমার কাছ থেকে শুনতে চাই না, আমি চাই তুমি আমার মেয়ের জীবন থেকে চলে যাও। এই বলে নীলার বাবা সেখান থেকে চলে গেল। আমি মন খারাপ করে সেখানে বসে রইলাম আর ভাবতে লাগলাম। আমি ভেবেছিলাম আমার জীবনটা অনেক সুন্দর হবে, আর নীলা আর আমি সুন্দর করে সাজাবো নতুন একটা পৃথিবী, কিন্তু সেটা আর হলো না। আমার কপালে তো সুখ বলতে কোনো কিছু নেই, যা আছে সবই দুঃখ। কথায় আছে না, অবাগার আবার কিসের সুখ? এই দুনিয়াতে তো আমার সব কিছুই ছিল, কিন্তু একটা কালবৈশাখী জ্বর এসে সবকিছু যেন উলটপালট করে দিয়েছে। আমার তো পরিবার আছে, তারপরেও আমি এতিম। এখন আমি বুঝি এতিমদের কেন এত কষ্ট। যাদের দুনিয়াতে বাবা মা নেই, তাদের সমাজ কি চোখে দেখে তা আমি হারে হারে বুঝতে পারছি। আর আমার তো সবকিছু থেকেও নেই, এসব ভাবছি। এমন সময় নীলা এসে বললাম, কি ভাবছো সাজ্জাদ? কিছুক্ষণ পর তো আমাদের বিয়ে, আর তুমি এখন এত ভাবা শুরু করলাম? আমি বললাম, না, তেমন কোনো কিছু না, এমনি এখানে বসেছিলাম, তাই আগের কথাগুলো ভাবছি। তখন নীলা আমাকে বলল, তোমাকে না বলছি তুমি কখনো তোমার অতীত সম্পর্কে ভাববা না? আমি বললাম, হ্যাঁ। আর তুমি বলছিলে না আমি কি নিয়ে ভাবছি? আমি ভাবছি তোমাকে নিয়ে কিভাবে শুরু করব। আমি চাই ও সব কিছুই জানুক, ওর বাবা কি কি বলছে। তখনই নীলা বলে উঠল, চলো আমার সাথে। আমি বললাম, কোথায় যাবে? নীলা বলল, কোনো কথা বলবে না, চুপচাপ আমার সাথে আসো। নীলা আমার হাত ধরে বাসা থেকে বের করলাম। আমি গাড়ির কাছে যেতেই নীলা আমাকে বলল, আজকে আমরা গাড়িতে যাব না, রিক্সা করে যাব। আমি বললাম, ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই হবে। এই বলে বের হলাম। একটা রিক্সা ডাক দিলাম, রিক্সাতে উঠে পড়লাম। ওইদিকে আমার বাবা মা আমার বিয়ের কথা শুনে আর মাকে উদ্দেশ্য করে বাবা বলতে লাগলো, আমার ছেলের বিয়ে, কিন্তু আমরা সেখানে নেই। মা বলল, সবই কপাল, সেদিন যদি ওর কথাগুলো শুনতাম তাহলে আমাদের ছেলে আমাদের বুকেই থাকতো। তখন বাবা বলে ওঠে, আমি ওকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসবো সেটাই বুঝে উঠতে পারছি না। সে অনেক অভিমান করছে আমাদের উপরে,
তাছাড়া ও কখনো চায় না যে আমরা কেউ ওর সামনে যাই। ঠিক তখনই ভাইয়া এসে বলে, বাবা তুমি চিন্তা করো না, সব যখন আমি করছি সবকিছু আমি ঠিক করে দেব। এদিকে আমি আর নীলা আমাদের সেই চিরচেনা সেই জায়গাটায় আসলাম যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল। তারপর আমরা ভিতরে প্রবেশ করলাম, একটা বেঞ্চে গিয়ে বসলাম। বসা মাত্রই নীলা বলে ওঠে, সাজ্জাদ তুমি কি আমাকে সত্যি সত্যি ভালোবাসো? আমি বললাম, হঠাৎ এ কথা কেন বললাম? নীলা বলল, হ্যাঁ বললাম, তার কারণ আছে। তুমি কি আমাকে সত্যি সত্যি ভালোবাসো? আমি বললাম, হ্যাঁ। সেটা তুমি জানো যে আমি তোমাকে ভালোবাসি কিনা? তখন নীলা বলল, তো গাইস আজকের পার্টটা কেমন লাগছে ওইটা কমেন্ট করে জানাও। আর যদি ভালো লাগে তাহলে এখনই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ গাইস, তোমাদেরকে যেই টার্গেটটা দিয়েছি দেখি তোমরা ফিল আপ করতে পারো কিনা। তো তাড়াতাড়ি দেখি তোমরা কমপ্লিট করে দাও যদি আমাদেরকে ভালোবাসে থাকো, আমাদের গল্প পছন্দ করে থাকো। আর গাইস ডিসক্রিপশন বক্সে আমাদের সেকেন্ড চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে, ওইটাতেও নতুন গল্প দেওয়া আছে, ওইটাও তোমরা ফলো করো। আর গাইস আজকের পার্টটা কেমন লাগছে ওইটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট নিয়ে আসতেছি, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।